কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 5th সেমিস্টারে বা পঞ্চম সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা ইকোনমিক্স জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে পড়ব। তোমাদের সিলেবাসে অনেকগুলি ইউনিট রয়েছে বা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারগুলিতে একটা চ্যাপ্টার আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস বা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, এবং প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ থেকে একটি গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় হচ্ছে শিফটিং কাল্টিভেশন। তো এই শিফটিং কাল্টিভেশন কি, এর বৈশিষ্ট্য কি, এর সুবিধা অসুবিধা কি, এটা কি জিনিস, সেটা আজকে আমরা জানবো। তো তোমরা এই বিষয়টা আগেও তোমরা পড়েছো যে শিফটিং কাল্টিভেশন এই কথাটার বাংলা মানে হচ্ছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি, এই স্থানান্তর কৃষি, তোমরা এই স্থানান্তর কৃষিটা কি, তোমরা প্রথমেই এই নামে দেখতে পাচ্ছ লেখা আছে স্থানান্তর, এবং কৃষি মানে তো কৃষি, চাষবাস করা, কিন্তু এই যে নামে লেখা আছে স্থানান্তর, এটার মানেই হচ্ছে এই কৃষি ব্যবস্থা হচ্ছে এমন একটা কৃষি ব্যবস্থা যেখানে একটি জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কৃষি কাজ করা হয়, অর্থাৎ জায়গা বা স্থান বা কৃষিকাজের জমি ক্রমান্বয়ে পরিবর্তন করা হয়, আবার সেখানে ফিরেও আসা হয়। তো এটা হচ্ছে এক ধরনের আদিম পদ্ধতির একটা কৃষিকাজ। মানে সাধারণত যাযাবর শ্রেণী যারা রয়েছে, বিভিন্ন দেশে যেসব যাযাবর শ্রেণী রয়েছে, যারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে জীবনযাপন করে, তাদের এক একটা দল থাকে 50 জন 60 জন মানুষের, বা 100 জন মানুষেরও হতে পারে, বা তার কমও হতে পারে। তো এই যে যাযাবর শ্রেণীর দলের মানুষগুলো, তারা কি করে, তারা বন জঙ্গলকে কেটে ফেলে। তোমরা এই ছবিটাই দেখো, এটা হচ্ছে, এখানে আমি 3টে ভাগে ভাগ করেছি, যে এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বন জঙ্গল বেঁচে রয়েছে। এক সময় কিন্তু এই গোটা জায়গাটাই, এই গোটা ঘরটাই ছিল বন জঙ্গল, মানে এটা ধরে নাও একটা অঞ্চল। তো এই অঞ্চলটাতে গোটা জায়গাতেই কিন্তু বন জঙ্গল বা অরণ্য ছিল বা ফরেস্ট ছিল। কিন্তু এই যে ছোট ছোট যাযাবর শ্রেণীর মানুষরা রয়েছে, যে গোষ্ঠীগুলো রয়েছে, তারা কি করলো, তারা এই জায়গাতে প্রথমে আসার পর তারা এইখানকার বনগুলো, গাছগুলো কেটে ফেললো। গাছগুলো কেটে ফেলার পর এখানে তারা কৃষি কাজ করতে শুরু করলো। এই জায়গাতে তারা কৃষি কাজ করতে শুরু করলো। বন জঙ্গলগুলো যেহেতু কেটে ফেললো, তারপর তারা এখানে কৃষি কাজ শুরু করলো। তারপর আবার কি হবে, যখন এই জমিটা 3-4 বছর বা 5 বছর চাষাবাদ করার পর এই জমির উর্বরতা শক্তি, উর্বরতা মানে হচ্ছে জমির গুণ, জমি কতটা ফসল ফলাবে, জমির যে উর্বরতা শক্তি, সেটা 4-5 বছর বা 3 বছর পর কমে যায়। যখন কমে যায় তখন এই জায়গাতে আর ফসল উৎপাদন ভালো হয় না। তখন তারা কি করে, তখন তারা এই জায়গা থেকে শিফট করে আবার একটু সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পর আবার যে বন জঙ্গলগুলো রয়েছে সেগুলো কাটতে 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 আবার ফাঁকা জমি তৈরি করে, এবং এই জমিতে আবার পুনরায় কৃষিকাজ শুরু করে। তো এইভাবে তারা নিজের জায়গা স্থানান্তর করে, অর্থাৎ কৃষির ভূমিকে স্থানান্তর করার মাধ্যমে যে কৃষিকাজ করে সেটাই হচ্ছে স্থানান্তর কৃষি। এই স্থানান্তর কৃষি সাধারণত কারা করে, সাধারণত যাযাবর শ্রেণীর মানুষরা করে থাকে। স্থানান্তর কৃষি বিভিন্ন জায়গায় হয়। সাধারণত কোথায় হয় স্থানান্তর কৃষিটা? স্থানান্তর কৃষি হয় ট্রপিক্যাল অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চল কোনটা? এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে পৃথিবী। এই মাঝ বরাবর যে লাল দাগটা দেখছো, এটা হচ্ছে নিরক্ষরেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এই 0 ডিগ্রির উভয় পাশে, এখানে হচ্ছে 33 ডিগ্রি, এখানেও হচ্ছে 33 ডিগ্রি। এটা হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরু, আর এটা হচ্ছে সাউথ পোল বা দক্ষিণ মেরু। যেহেতু এটা এই দিকে রয়েছে, সাউথ পোলের দিকে রয়েছে, তাহলে এটা হচ্ছে 33 ডিগ্রি সাউথ, আর এটা হচ্ছে 33 ডিগ্রি নর্থ। এই যে 0 ডিগ্রি থেকে 33 ডিগ্রি নর্থ বা 33 ডিগ্রি
উত্তর অক্ষাংশ এবং এদিকে হচ্ছে 33 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে অঞ্চলটুকু রয়েছে, ঠিক এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চল। তো ট্রপিক্যাল অঞ্চলে কি হয়? ট্রপিক্যাল অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত বেশি হয়। কারণ কি বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কি? এই যে ট্রপিক্যাল অঞ্চল, এই ট্রপিক্যাল অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, মানে এগুলোতে এখানে তাপ বেশি পড়ে। এবার তাপ পড়লে বেশি কি হবে? সূর্যের আলো বেশি পড়লে কি হবে? এই জায়গাগুলোতে যে সমুদ্র বা মহাসাগর রয়েছে সেখানকার পানি বাষ্প হয়ে উঠবে এবং এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। তাই ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এটা হচ্ছে একটা কারণ যে কোন অঞ্চলগুলোতে পাওয়া যায়। যেহেতু ক্রান্তীয় অঞ্চলে স্থানান্তর কৃষি হয় তার কিছু কারণ রয়েছে। কি কারণে হয়? সেটা হচ্ছে এখানে সূর্যের আলো লম্বভাবে পড়ে, সেই কারণে এখানকার সাগর, মহাসাগর, সমুদ্র থেকে বাষ্পীভবন হয় এবং সেই বাষ্প বা বৃষ্টিপাত হয়ে পড়ে। এবার বৃষ্টিপাত হলে কি হবে? কৃষিকাজে সুবিধা হবে। আবার বৃষ্টিপাত হলে কি হবে? বৃষ্টিপাত হলে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আবার কি হয়? আবার যে অরণ্য ভূমিগুলো রয়েছে সেগুলো অনেক বেশি থাকে। তো এই কৃষিটাই তো হচ্ছে যে অরণ্য ভূমিকে কাটবো, কাটার পর সেখানে আমরা কৃষিকাজ করব। তো এই অঞ্চলগুলোতে অরণ্য ভূমি অর্থাৎ বন প্রচুর রয়েছে, সেই বনগুলোকে বলা হয় ট্রপিক্যাল রেইন ফরেস্ট অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চলের যে বনগুলো থাকে বা ক্রান্তীয় অঞ্চলের যে বনগুলো থাকে সেগুলোকে কেটেই তারা কৃষিকাজ করে। তাই এই একটা কারণ যার কারণে এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কৃষিকাজ, এই স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন হয়। তো এটা অন্য জায়গায় হতে পারে এমন কোনো কথা নেই যে হতে পারে না, হতে পারে, কিন্তু খুব অল্প অ্যামাউন্টে, খুব স্বল্প জায়গায় হয়। কিন্তু এই ক্রান্তীয় অঞ্চলেই স্থানান্তর কৃষি বেশিরভাগ অংশ দেখা যায়। তো আশা করছি তোমরা এই বিষয়টুকু বুঝতে পারলে যে স্থানান্তর কৃষি কারা করে, যাযাবর শ্রেণীর মানুষরা করে। স্থানান্তর কৃষি কাকে বলে? যে একটা জায়গাতে কৃষিকাজ করার পর তখন যখন সেই এই মাটিটুকুর যখন উর্বরতা বা জমির উর্বরতা কমে যায় তখন তারা আবার পুনরায় সেই জায়গাটুকুকে ছেড়ে দেয় এবং তারপরে আবার সামনে এগিয়ে গিয়ে বনকে কাটার ফলে আবার কৃষি জমি তৈরি করে এবং কৃষিকাজ করে। এই যে তারা জায়গা পরিবর্তন করছে, এটাই হচ্ছে স্থানান্তর কৃষি। তো স্থানান্তর কৃষির আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য পড়ব, সেই সাধারণ বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। তো সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, এখানে বৈশিষ্ট্য লিখলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আশা করছি লেখাগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমি কমেন্ট বক্সে এই পয়েন্টগুলো লিখে দিব, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে কৃষিকাজটা হয়, এই কৃষিকাজে অর্থাৎ এই স্থানান্তর কৃষি করার মূল কারণ হচ্ছে বা এই স্থানান্তর কৃষির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। মানে যেই মানুষজন বা যেই যাযাবর শ্রেণীর মানুষরা এই ধরনের কৃষিকাজ করে অর্থাৎ জীবিকা এই স্থানান্তর কৃষি করে, তো এই স্থানান্তর কৃষি করার ফলে তারা যে কৃষিকাজের ফলে যে ফসল তৈরি হবে সেই ফসলটাকে তারা বাজারে বিক্রি করতে যায় না। তারা কি করে? তারা নিজেই খায় এবং নিজেই বেঁচে থাকে। তো এটাই হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, যে তারা ইনকাম করার জন্য বা টাকা গোছানোর জন্য বা বড়লোক হওয়ার জন্য বা ধনী হওয়ার জন্য বা ইকোনমিক অ্যাক্টিভিটি করার জন্য তারা এই ধরনের কৃষিকাজ করে না। তারা কিসের জন্য করে? তারা করে নিজেদের জীবন যাপন করার জন্য, বেঁচে থাকার জন্য কৃষিকাজ করে। অর্থাৎ যেই ফসল উৎপাদন হয় তাদের ওই গোষ্ঠী বা তাদের ওই ফ্যামিলি পরিবারই খেয়ে বেঁচে থাকে। এটাই হচ্ছে। খুব বেশি হলে এখানে কি হতে পারে? এখানে হতে পারে যেখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, বা এখানে একটা পরিবার, যেহেতু বড় গোষ্ঠীর মধ্যে অনেকগুলো ছোট ছোট পরিবার থাকে, তো এটা একটা পরিবার এবং এটা একটা পরিবার। তো এই পরিবারের কাছে দেখা যাচ্ছে যে এই পরিবার একে 10 কেজি চাল দিল, চাল উৎপাদন করেছে বা ধান উৎপাদন করেছে, চাল হয়েছে। তো একে 10 কেজি চাল দিল, এই 10 কেজি চালের বিনিময়ে এ দেখা যাচ্ছে যে 20টা ডিম দিল আর এ 10 কেজি চাল দিল। তো খুব বেশি হলে এই বিনিময় প্রথা এইটুকুই এর মধ্যে
রয়েছে, যে এই নিজেদের মধ্যে খুব অল্প অ্যামাউন্টে বিনিময় প্রথা চলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেচা কেনা হয় না, এটা শুধুমাত্র নিজেদের বেঁচে থাকার জন্যই তারা এই কৃষিকাজ করে। তো এটা হচ্ছে আর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চক্রাকার কৃষি ব্যবস্থা। তোমরা এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই জায়গাটুকুতে প্রথমে কৃষিকাজ করলো, এই জায়গাটুকুকে বন কাটার পর এই জায়গাটুকুতে কৃষিকাজ করলো, কৃষিকাজ করার পর এই মাটির যখন উর্বরতা কমে যায়, অর্থাৎ ফসল আর ভালো হয় না, তখন তারা সামনের দিকে এগিয়ে যায় বা অন্য অঞ্চলে চলে যায় তারা। তো সেখানে আবার বন কেটে কৃষিকাজ করে। এইভাবে 3, 4, 5 বছর অন্তর অন্তর তারা যেই জায়গা বদলায়। আবার কি হয়, একটা সময় এই যে এখান থেকে ধরো এই পর্যন্ত চলে এলো, এখানকার বন জঙ্গল সব কেটে এই পর্যন্ত কৃষিকাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আসতে দেখা যাচ্ছে এখানে 5 বছর করলো, এখানে 5 বছর করলো, এখানে 5 বছর করলো, এখানে 5 বছর করলো, তো এখানে আসতে দেখা যাচ্ছে যে 25 বছর হয়ে গেল। এবার 25 বছর একটা লম্বা সময়, এই 25 বছরের লম্বা সময় হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই প্রথম জায়গায় আবার গাছপালা তৈরি হয়ে, বৃষ্টিপাত হয়ে, আবার সেই গাছের পাতাগুলো পড়ে পচে আবার এই মাটির উর্বরতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল। তখন তারা কি করবে, এই জায়গা থেকে আবার এই পুনরায় এই জায়গায় ব্যাক আসবে। তো ঘটনাটা কেমন ঘটছে, প্রথমে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে এলো। তো এটা হচ্ছে একটা চক্রাকার কৃষি ব্যবস্থা। মানে কোনো একটা জায়গায় তারা কৃষিকাজ করার পর যখন উর্বরতা হ্রাস হয়ে যায় আর সেই মাটিতে ফসল ভালো হয় না, তখন তারা সামনে এগোতে এগোতে যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যায়, পার হওয়ার পর তারা আবার পুনরায় সেই পুরনো জমিতে ফিরে আসে, যা আবার নতুন হয়ে গেছে, অর্থাৎ যার আবার পুনর্যৌবন হয়েছে বা যার আবার উর্বরতা বৃদ্ধি পেয়েছে, তখন তারা আবার ফিরে আসে, দিয়ে এখানে আবার গাছপালা কাটে, দিয়ে আবার কৃষিকাজ করে। তো এটা হচ্ছে একটা চক্রাকার কৃষি ব্যবস্থা। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন। এই স্ল্যাশ অ্যান্ড বার্ন কথাটার অর্থ হচ্ছে, স্ল্যাশ মানে হচ্ছে কাটা আর বার্ন মানে হচ্ছে পুরানো। তো তারা যখন কৃষিকাজ করে প্রথমে স্ল্যাশ করে, অর্থাৎ এই জমির এখানে যেহেতু এই অরণ্যগুলো রয়েছে, এই গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে দেখা যাচ্ছে এইটুকু জায়গার আবার কৃষিকাজ করবে, এই জায়গাটুকুর কৃষিকাজ করবে। তো এই জায়গাটুকুর গাছগুলোকে পুরো কেটে ফেললো। গাছগুলোকে কেটে ফেলার পর এই গাছগুলোকে আবার পোড়ালো। পোড়ানোর পরে কি হলো, এই গাছগুলো থেকে ছাই তৈরি হলো। এবার ছাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, একটা ভালো প্রাকৃতিক একটা কি যে বলছে প্রাকৃতিক সারের মতো কাজ করে। এই সারকে এই জমির ভিতর ছেটানো হলো, ছেটানোর পর এর মাধ্যমে কৃষিকাজ করা হলো। তো স্ল্যাশ অ্যান্ড বার্ন মানে হচ্ছে, স্ল্যাশ মানে হচ্ছে কাটা এবং বার্ন মানে হচ্ছে পুরানো। তো এই মানে এই স্থানান্তর কৃষি ব্যবস্থাটা অনেকটা স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশনের মতো কাজ করে, যেখানে প্রথমে গাছগুলোকে কাটা হয়, তারপর গাছগুলোকে পোড়ানো হয়, পোড়ানোর পর সেই ছাই দিয়ে তাদের জমি আবার চাষাবাদ করা হয় বা জমিতে সারের মতো সেই ছাইগুলোকে ব্যবহার করে। তো এটা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে আমরা ধরতে পারি অঞ্চল। অঞ্চল প্রথমেই বললাম তোমাদের, এই কৃষি ব্যবস্থা অর্থাৎ স্থানান্তর কৃষি ব্যবস্থা সাধারণত হয়ে থাকে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে। ক্রান্তীয় অঞ্চলের মধ্যে সাধারণত এই কৃষি ব্যবস্থা হয়ে থাকে, কারণ এখানে বৃষ্টিপাত প্রচুর হয়, বন জঙ্গল অনেক থাকে, এই কারণে এই কৃষি ব্যবস্থাগুলো এখানে হয়। কারণ যারা যাযাবর শ্রেণীর মানুষ, তারা যেই ফসল লাগানোর পর ফসলে পানি দিবে কি করে, অর্থাৎ সেচ দিবে কি করে, তো সেচ দেওয়ার জন্য তাদের কাছে একটাই ভরসা, সেটা হচ্ছে আকাশ থেকে যখন পানি পড়বে সেই পানি থেকেই তাদের কৃষিজ ফসলে সেচ দেওয়া হবে। তো এই অঞ্চলটুকুতে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে সাধারণত এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যেই স্থানান্তর কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে। 5 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আদিম প্রথা ব্যবহার। আদিম প্রথা ব্যবহার, আদিম প্রথা ব্যবহার, আদিম প্রথা মানে হচ্ছে, যেহেতু এরা যাযাবর শ্রেণীর মানুষ থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কোনো জায়গায় ছড়ানো ছেটানো গোষ্ঠীর মধ্যে তারা মানুষগুলো এই ধরনের স্থানান্তর কৃষি করে। বর্তমানে অবশ্য বিভিন্ন জায়গায় স্থানান্তর কৃষিকে অনেকটা অর্থনৈতিক কার্যকলাপের মতো ভালো করে তৈরি, মানে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে করা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়, এই যাযাবর শ্রেণীর মানুষ
এইসব কৃষিকাজ করে। তো এইসব যখন যাযাবর শ্রেণীর মানুষ বা যারা দূরে দূরে ঘুরে বেড়ায় একটা গোষ্ঠীর মাধ্যমে, 50 জন, 60 জন, 20 জন এইভাবে যখন গোষ্ঠীর মাধ্যমে যারা ঘুরে বেড়ায়, তো তাদের কাছে তো আর আধুনিক যন্ত্রপাতি থাকবে না, যে আধুনিক ট্রাক্টর থাকবে, এই জল সেচ দেওয়ার জন্য ওয়াটার পাম্প থাকবে, এগুলো তো থাকবে না। তো তারা কি করে, আদিম প্রথা ব্যবহার করে। আদিম প্রথা ব্যবহারের মধ্যে যেমন পড়ছে, এই যেমন বললাম তাদের কাছে সার নেই, তারা কি করে, এই পোড়ানোর পর যে ছাই তৈরি হয় সেই ছাইটাকে সারের মতো করে ব্যবহার করে, রাসায়নিক সারের মতো করে ব্যবহার করে। আবার তারা কি করে, তাদের কাছে ওই খুব বেশি হলে কোদাল, তারপর হেসো, তারপরে এই পাসলি, তারপরে এই নিড়ানি, এইসব জিনিসগুলোই থাকে তাদের কাছে। যে উন্নত যন্ত্রপাতি থাকে এইসব কিছু নয়, তাই একটা আদিম প্রথার মতো কাজ করে। আবার এই যাযাবর শ্রেণীর মানুষরা তো আদিম মানুষের মতোই চলাফেরা করে, এটা তার জন্য এটা হচ্ছে একটা আদিম প্রথা। 6 নম্বর পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে পশুপালন। এই ধরনের কৃষিকাজ যারা করে, অর্থাৎ এই যাযাবর শ্রেণীর মানুষরা যারা কৃষিকাজ করে, তো তারা এই জমির আশেপাশের মধ্যেই তারা পশুপালনও করে। পশুপালন হিসাবে তারা গরু, মহিষ, ভেড়া, ছাগল এইসব পশুপালন করে, যাতে তাদের শুধুমাত্র তো আর এই ধান, গম, এইসব বুট এইসব খেয়েও বেঁচে থাকতে পারবে না, তাদের তো আরো কিছু দরকার। যেমন তারা দুধ খায়, গরুর দুধ হয়, মোষের দুধ হয়, তো সেই দুধগুলো তারা পান করে। তারপরে তার সঙ্গে সঙ্গে হচ্ছে মাংস, এগুলো তারা মানে পশুপালনের মাধ্যমে এই প্রয়োজনগুলো ব্যবহার করে। অর্থাৎ স্থানান্তর কৃষি যখন হয়, যাযাবর শ্রেণীর মানুষরা করে, তো সেই স্থানান্তর কৃষির সঙ্গে সঙ্গেই পশুপালনও চলতে থাকে। তো এটাই হচ্ছে এক বৈশিষ্ট্য। তো এই কটা বৈশিষ্ট্য তোমাদের পড়লেই মোটামুটি হয়ে গেল। এবার আমরা এর কিছু সুবিধা এবং অসুবিধা পড়ব। মানে এই স্থানান্তর কৃষির কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। তো এখানে আমরা প্রথমে সুবিধার পয়েন্ট করলাম। আমি তোমাদের লিখে দিয়ে দেবো, তোমরা যদি বুঝতে না পারো আমি একটা জায়গায় লিখে দিয়ে দেবো, কমেন্ট বক্সে লিখে দিয়ে দেবো, তারপরে সেটা তোমরা লিখে নিবে। তা আপাতত তোমরা একটু বোঝার চেষ্টা করো। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে আধুনিক ব্যবস্থা। আধুনিক ব্যবস্থা, সুবিধা হচ্ছে আধুনিক ব্যবস্থা। মানে এখানে আধুনিক ব্যবস্থা পয়েন্ট এই জন্য করেছি যে এই যে কৃষি ব্যবস্থা, এতে আধুনিক প্রযুক্তির দরকার হয় না। আধুনিক প্রযুক্তির দরকার হয় না, তাই খুব সহজ এবং সরল কৃষি ব্যবস্থা। মানে এখানে আধুনিক ট্র্যাক্টর দরকার হয় না, ওয়াটার পাম্প দরকার হয় না, তারপর ফসলগুলো নিয়ে যাওয়ার জন্য ট্রাকের দরকার হয় না, তারা নিজেরাই গরু, মহিষের গাড়িতে করে নিয়ে বেড়ায়। এর জন্য আধুনিক ব্যবস্থা প্রয়োজন হয় না। এটা হচ্ছে একটা সুবিধা, মানে সহজে এই কৃষিকাজ করা যায়। এই গেল, পুড়িয়ে দিল, গাছ কাটলো, পুড়িয়ে দিল, তারপরে সেখানে কৃষি জমি করে খুব সহজেই তারা চাষাবাদ করলো, 5 বছর পর আবার সেখান থেকে চলে গেল। অর্থাৎ এটা একটা সরল প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ফসল উৎপাদন। মানে যেহেতু এরা 2 বছর 5 বছর পর পর যেহেতু তারা তাদের কৃষি জমিকে চেঞ্জ করে, তাই তারা একটি ফসলের উপর নির্ভর করে না। তারা যেহেতু একটা জায়গায় 2 বছর 5 বছর থাকছে, সেই কারণে তারা বিভিন্ন ধরনের কৃষিকাজ একসঙ্গে করে। যেমন ধান চাষ করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, ডাল চাষ করে, এইসব অনেকগুলো ফসল একসঙ্গে চাষ করে। অর্থাৎ স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অনেকগুলো ফসল একসঙ্গে চাষ করা যায়, বা সুবিধা হচ্ছে অনেকগুলো ফসল একসঙ্গে চাষ করা যায়। 3 নম্বর সুবিধা হচ্ছে খরচ। যেহেতু এটা আধুনিক ব্যবস্থা প্রয়োজন হয় না, অথবা এই সার, সেচ, বিষ, রাসায়নিক কীটপতঙ্গনাশক এইসব কিছু দরকার হয় না, তাই খরচ অত্যন্ত কম হয়। তাদের কাছে বীজ থাকে, বীজ ছড়িয়ে দেয়, আকাশ থেকে পানি পড়ে, তারপরে তারা কৃষিকাজ করে। কৃষিকাজে যেহেতু ধরো কৃষিকাজে খুব বেশি হলে তারা কি করতে পারে, কৃষিকাজে খুব বেশি হলে তারা করতে পারে যে ফসল কাটা, ঝাড়া, রোপণ এইগুলো। অর্থাৎ এখানে খরচ কম হয়, বা হয় না বললেই চলে। যেহেতু যাযাবর শ্রেণীর মানুষ, সেহেতু তাদের খরচ কম হয়, এটাই। 4 নম্বর বৈশিষ্ট্য সুবিধা হিসাবে এটা বলা যেতে পারে, যেটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক
মূল্যবোধ। মানে এই যে যাযাবর শ্রেণীর মানুষগুলো এই কৃষি কাজগুলো করে থাকে, তো তাদের এটা হচ্ছে একটা মানে নিজেদের সংস্কৃতির একটা অংশ, যে তাদের একটা নিয়ম পরম্পরা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এই ধরনের তাদের চাষাবাদী চলে আসছে তাদের পূর্বপুরুষদের কাল থেকে, যে এই ধরনের এইভাবেই তারা এক স্থান থেকে অন্য স্থানে কৃষি জমি পরিবর্তন করে, নিজেদের বাসস্থান পরিবর্তন করে, এটাই হচ্ছে তাদের একটা জীবন রেখা। তার জন্য তাদের সাংস্কৃতিক মূল্যবোধ একটা। তো তারা এখানে কি কি করে, তারা এখানে এই যে কৃষিকাজের সঙ্গে সঙ্গে কি করে, যখন ফসল রোপণ করা হয় তখন তারা উৎসব পালন করে, ফসল যখন কাটা হয় তখন তারা উৎসব পালন করে, নাচ গান করে। এই সব জিনিসগুলো স্থানান্তর কৃষির সঙ্গে জড়িত। তোমরা স্থানান্তর কৃষির উদাহরণ তোমরা ছোটকালে যেহেতু 11-12 যদি জিওগ্রাফি পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে ভারতে স্থানান্তর কৃষিকে ঝুম চাষ বলা হয়। ঝুম চাষ বলা হয় যেখানে পাহাড় কেটে, পাহাড়ের উপত্যকাকে কেটে 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 এই ধরনের ফসল উৎপাদন করা হয়। তো এই বিষয়গুলো যে এগুলো সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে জড়িত, এই স্থানান্তর কৃষিটা যা যাযাবর শ্রেণীর মানুষদের কাছে একটা সাংস্কৃতিক ব্যাপার, যে তারা হাজার হাজার বছর ধরে এই ধরনের কার্যকলাপই করে আসছে, তাই তাদের একটা সংস্কৃতির পার্ট এটা। তো এটা আশা করতে বুঝতে পারলে সুবিধা। এবার আমরা অসুবিধা কয়েকটা বিষয় জানবো। এখানে আমি অসুবিধার পয়েন্টগুলো করে দিচ্ছি। অসুবিধা 1 নম্বর অসুবিধা হচ্ছে অরণ্য ধ্বংস। অরণ্য ধ্বংস সহজেই বুঝতে পারছো, যেহেতু তারা একের পর এক কৃষি জমি চেঞ্জ করতেই থাকে, একের পর এক কৃষি জমি চেঞ্জ করতেই থাকে, তো কি হয়, অরণ্য সম্পদ ধ্বংস হতে চলে যায়। তো এটা একটা এর হচ্ছে অসুবিধা, অরণ্য সম্পদ ধ্বংস হয়। 2 নম্বর হচ্ছে বন্য প্রাণী ধ্বংস। এই যে অরণ্যর ভিতর যে বিভিন্ন বন্য প্রাণীরা থাকে, গাছ কাটার ফলে, বনকে উজাড় করার ফলে কি হয়, তাদের বাসস্থান শেষ হয়ে যায়। বাসস্থান শেষ হয়ে যাওয়ার পর কি হয়, তারা অন্য বাসস্থান খুঁজতে যায়, বাসস্থান খুঁজতে যাতে তারা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। তো বন্য প্রাণী ধ্বংস এটা হচ্ছে স্থানান্তর কৃষির একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। 3 নম্বর বিষয় হচ্ছে মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা ক্ষয় বিষয়টা কেমন, যখন কোনো একটা গাছ কোনো মৃত্তিকার উপর থাকে তখন তার জড়গুলো মৃত্তিকার ভিতরে অভ্যন্তরণে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কি হয়, এই জড়গুলো মৃত্তিকাকে খুব টাইট ভাবে ধরে রাখে। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে বৃষ্টি হলো ভেসে চলে গেল মৃত্তিকা, এমন হয় না। কিন্তু এই গাছগুলোকে কেটে দেওয়ার ফলে কি হয়, গাছগুলোকে কেটে দেওয়ার ফলে তার শিকড়গুলো আস্তে আস্তে মরে যায়। শিকড়গুলো মরে যাওয়ার কারণে কি হয়, মাটি আলগা হয়ে যায়। এবার মাটি আলগা হয়ে গেলে কি হয়, মাটি আলগা হয়ে যাওয়ার ফলে যদি খুব বৃষ্টিপাত হয় বা বন্যা চলে এলো, তখন এই মাটি আর থাকে না সেই জায়গায়, মাটি ধুয়ে ভেসে চলে যায়। তো মৃত্তিকা ক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ একটা এর হচ্ছে অসুবিধা। 4 নম্বর হচ্ছে মৃত্তিকার উর্বরতা হ্রাস। তোমরা যদি পয়েন্টগুলো আমার লেখা বুঝতেও না পারো, যেহেতু একটু তাড়াতাড়ি করছি, যদি বুঝতেও না পারো আশা করছি মুখে বুঝতে পারছো, না হলে আমি কমেন্ট বক্সে লিখে দেবো। তো মৃত্তিকার উর্বরতা হ্রাস, যেহেতু এই যে কৃষি ব্যবস্থা চক্রাকারে ঘুরতেই থাকে, তো কি হয়, চক্রাকারে ঘোরার ফলে অবশ্য এই উর্বর হতে থাকে বা উর্বর ক্ষয় হয়। কিন্তু একটা সময় কি হয়, এই একই জিনিস বারবার ঘুরে ফিরে এই হওয়ার কারণে সেই অঞ্চলের মাটির উর্বরতা একবারে হ্রাস হয়ে যায়। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে প্রথমবার যখন তারা চাষাবাদ করতে এসেছিল তখন দেখা যাচ্ছে এই জায়গাটুকুতে 100 কেজি ধান হয়েছিল, কিন্তু এই যে 200-250 বছর ধরে এই কাজ একইভাবে চলতেই থাকছে এই জমির মাধ্যমে, তো কি হয়, এই জমিতে 200-250 বছর পর কি হবে, 200-250 বছর পর এখানে দেখা যাচ্ছে যে এখানে 100 কেজি ধানের জায়গায় 10 কেজি ধানও আর হচ্ছে না। তো এটাই হচ্ছে মৃত্তিকার উর্বরতা অনেক বেশি হ্রাস হয়ে যায়। তারপর হচ্ছে অর্থনীতিতে অবদান। অর্থনীতিতে অবদান তোমাদের প্রথমে বলেছিলাম যে এই কৃষিতে অর্থনৈতিক অবদান খুবই কম বা নেই বললেই চলে। কারণ কি,
কারণ এখানে তারা জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা, এটা এর বৈশিষ্ট্যই হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। এরা নিজেরা উৎপাদন করে, নিজেরা খায়, নিজেরা বেঁচে থাকে, এটাই হচ্ছে এদের কাজ। এরা যে এই ফসল উৎপাদন করার পর মার্কেটে বিক্রি করবে, মার্কেটে বিক্রি করার পর টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে বা বিনিময় করবে, এই সব কাজ হয় না। এইসব কাজ না হওয়ার কারণে স্থানান্তর কৃষির অর্থনৈতিক কার্যকলাপে অবদান নেই বললেই চলে বা শূন্য। তবে এখন কিছু ক্ষেত্রে স্থানান্তর কৃষিকে রবার চাষ বা এই ধরনের বিভিন্ন চাষাবাদ হচ্ছে। তো এই চাষ আবাদগুলিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এগুলোকে অনেকটা মার্কেটিং অ্যাক্টিভিটি হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে স্থানান্তর কৃষি এরকম যাযাবর ভিত্তিক শ্রেণীর মানুষরাই করে থাকে। তো আশা করছি তোমরা স্থানান্তর কৃষি কাকে বলে, স্থানান্তর কৃষি কোথায় হয়, এর বৈশিষ্ট্যগুলি কি কি, এর সুবিধাগুলি কি কি, এর অসুবিধাগুলি কি কি, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টারে অন্য একটা বিষয়ে ঢুকবো এবং আশা তোমাদের এই চ্যাপ্টারটাই কমপ্লিট করাবো। প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে অনেকগুলো কৃষি ব্যবস্থা রয়েছে এবং মৎস্য সম্পদ রয়েছে বা মৎস্য ব্যবস্থাপনা রয়েছে। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমরা অন্যান্য চ্যাপ্টারে ঢুকবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো এবং এই আলোচনা থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাও অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা জানাতে পারো। তাহলে আমি বিষয়টা তোমাদের আবার পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর না হলে যদি আমি তোমাদের মুখে বোঝানো সম্ভব হয় তাহলে আমি বুঝিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।